ইসমানী নিউজ আর এক্সট্রা দেখছেন। আমরা রোজ রাতে আপনাদের সামনে হাজির হই সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে কথা বলতে। আমরা গত কয়েক সপ্তাহ ধরেই আমাদের আলোচনার একটা বড় অংশ জুড়ে রয়েছে কোভিড-19 পরিস্থিতি, মৃত্যু এবং সংক্রমণের হার আমাদেরকে বরাবরের মতো উদ্বেগে ফেলছিল। তবে ঈদুল আজহা যেহেতু ঘনিয়ে আসছে এবং এই উৎসবটি ঘিরে আমরা দেখছি যে আমাদের গত 2-3 দিন ধরে আবারও এক ধরনের প্রাণ চাঞ্চল্য ফিরছে সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন অঙ্গনে। আমরা এই বিষয়টি একটু আজকে আনতে চাই। আজকে আমরা যে বিষয়টি রেখেছি, আপনারা নিশ্চয়ই স্ক্রিনেও দেখছেন, যে অ্যানালগ চশমায় ডিজিটাল হাট। আমরা গত কয়েক বছরে এই ডিজিটাল হাট শব্দ সমষ্টির সঙ্গে পরিচিত হচ্ছি, যে আমরা হাটে গিয়ে, অর্থাৎ সত্যিকারের হাটে গিয়ে যে দরদাম করে গরু পরীক্ষা করে আমরা যে কোরবানির পশু কেনার যে সংস্কৃতি বহু বছরের, এবং সেই সংস্কৃতি থেকে ধীরে ধীরে আমরা প্রযুক্তির কিছুটা ছোঁয়া এবং পরিস্থিতির কিছুটা বাধ্যবাধকতা, এরকম নানা কারণে ইদানিং আমরা দেখছি যে ডিজিটাল হাট বিষয়টিও পরিচিত হয়ে উঠছে। তো এই ডিজিটাল পশু বেচা কেনার পাশাপাশি কোরবানির সামগ্রিক ব্যবস্থাপনা, কোরবানি পরবর্তী যে পরিচ্ছন্নতার যে আয়োজন, এই সামগ্রিক বিষয়গুলোকে কতখানি ডিজিটাল হলো, কতখানি করা উচিত, কি করণীয়, এরকম সবগুলো বিষয় আমরা একটু আলোচনায় রাখতে চাই। আমরা কথা বলবো আজকে অ্যানালগ চশমায়, দেখবার চেষ্টা করব ডিজিটাল হাটের সবকিছু। চারজন অতিথি আমাদের সঙ্গে আছেন, একটু আলাপ করিয়ে দিতে চাই আমাদের সঙ্গে কারা আছেন। রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, রয়েছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন, রয়েছেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ ইমরান, এবং আমাদের খুবই নিয়মিত অতিথি, আমাদেরই পরিবারের অংশই বলতে গেলে, আমরা যে কোনো আলোচনায় তাকে নিয়মিতই পাই, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেতিক। চারজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা সবার আগে যেতে চাই শাহ ইমরান আপনার কাছে, যে বিষয়টি একটু আপনার কাছে শুনবো, যে আমরা জানি যে কঠোর কিছু বিধিনিষেধের একটা স্থবির অবস্থা ছিল আমরা প্রায় 2 সপ্তাহের মতো সারা দেশ জুড়ে, এবং এর ফলে আমরা অন্য বছর যে ব্যাপারটা দেখি যে ঈদের কয়েক সপ্তাহ আগে থেকেই যে তোড়জোড় শুরু হয়, বেচাকেনার যে আয়োজন, মানসিক প্রস্তুতি, সামাজিক উদ্যোগ, এই ব্যাপারগুলো এবার আসলে অন্যবারের মতো নিশ্চয়ই হয়নি। তারপরও নিশ্চয়ই সারা বছর জুড়ে যারা কোরবানির হাট বা এই বাজার কেন্দ্র করে প্রস্তুতি নেন, তাদের কিছু প্রস্তুতি নিশ্চয়ই ছিল। তো এবার একটু আপনার কাছে শুনতে চাই, আজকে এখনো পর্যন্ত আপনার কাছে যে পরিসংখ্যান বা হিসেব রয়েছে তা অনুযায়ী সারা দেশে কি পরিমাণ গরু বিক্রির পরিকল্পনা ছিল এবং কেমন গরু এখনো পর্যন্ত বিক্রি হলো? ছাগলের কথাও নিশ্চয়ই আপনি যুক্ত করবেন, এবং এর মধ্যে অনলাইন কত শতাংশ, সেই হিসাব আপনার কাছ থেকে পড়ে নিচ্ছি। শাহ ইমরান, আপনি কি শুনছেন? আমাদের দুর্ভাগ্য, আমরা বোধহয় শাহ ইমরানকে হারালাম। তাকে আমরা ঠিক কানেক্টিভিটিতে তাকে আমরা দেখছি না। তাহলে আমরা ঠিক যে প্রসঙ্গে আছি, ঠিক এই একই প্রসঙ্গে আমরা তাহলে একটু ই ক্যাবের যে প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীর আলম শোভন, আপনার কাছেই যাই, এবং যে বিষয়টি আমরা আসলে শুনতে চাইছিলাম, যে এবার যেহেতু করোনা ভাইরাসের এই পরিস্থিতির কারণে গত বছর থেকেও আমরা অনেকখানি অনলাইন নির্ভরশীলতা আমাদের বাড়ছে, তো এবং আমরা দেখলাম যে ডিজিটাল হাট ঘিরে সরকারি বিভিন্ন সংস্থার যে এক ধরনের উৎসাহ ছিল এবং উদ্যোগের আয়োজন পরিধিও এবার অনেক বড় ছিল। তো এবারকার কি পরিস্থিতি যদি আমাদেরকে ছোট করে যদি একটু বলে নেন, আমরা শুরু করি এই আলোচনা দিয়ে। জাহাঙ্গীর আলম শোভন, আপনি একটু আনমিউট। হ্যাঁ, এবার ঠিক আছে, জি বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত বছর আমরা প্রথমবারের মতো ডিএনসিসির সাথে এই ডিজিটাল হাট পরিচালনা কার্যক্রম চালিয়ে যাই, এবং সেখানে আমাদের যে সাড়া আমরা পেয়েছি তাতে আমরা সেভাবেই এবার প্রস্তুতি নিচ্ছি। আমাদের ধারণা ছিল এবার আমরা হয়তো দ্বিগুণ বা 3 গুণ সাড়া পাবো, সেভাবেই আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল, কিন্তু আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। হয়তো এটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু এদিক সেদিক হবে, যেমন ধরেন আমরা হয়তো 17 থেকে 18% দেখা গেছে আমরা খাসি এবং ছাগল বিক্রি হয়েছে। এবছর ছাগল বিক্রির পার্সেন্টেজটা হয়তো একটু কম হবে, কিন্তু ওভারঅল সবকিছু মিলে এই বছর সাড়াটা অনেক বেশি। গত বছর যেখানে আমরা শুধু জেলা পর্যায়ে হাটগুলো ছিল এবং আমাদের ডিজিটাল হাটের সাথে জেলা পর্যায়ে হাটগুলো ছিল, এবার কিন্তু উপজেলা পর্যায়েও সরকার কিন্তু অনলাইন হাট চালু করেছে,
এবং আপনি জানেন যে প্রায় 1843টা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু গরু ছাগল কোরবানি পশু বিক্রি হয়েছে। তো এবং কি উপজেলা পর্যায়েও এটা বিস্তৃতি লাভ করেছে। গতবারও আমরা প্রান্তিক কৃষকের গরু এবং খামারিদের গরু ছাগল বা পশু বিক্রি করছি, এবারও আমরা সেটা করতে পেরেছি। এবার অনেক হাট হয়ে যাওয়াতে হয়তো এককভাবে কেউ অনেক বেশি পশু বিক্রি করবে না, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে, কিন্তু গতবার হচ্ছে এটা এবার বহুগুণ ছাড়িয়ে যাবে। আমাদের যে ডিজিটাল হাট সেখানেও আমরা আশা করছি, আমরা যেটা প্রথমে ধারণা করছিলাম যে আমাদের দ্বিগুণ হবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এটা 3 গুণ হয়ে যাবে আমাদের ডিজিটাল হাটের বিক্রি। আর সারা দেশে যে বিক্রিটা, যেটা আমরা আজ পর্যন্ত যেখানে হিসাব পেলাম পানি সম্পদ অধিদপ্তরে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গতবার হচ্ছে অলরেডি প্রায় অনেক কয়েক গুণ হয়ে গিয়েছে। তো আমরা কি সংখ্যাটা কি আপনি একটু যাবে। হিসাব দিতে পারেন যে গতবার বা এবারের যদি সংখ্যাটা যদি আমরা পাই, বা কোনো আনুপাতিক কোনো পরিসংখ্যান কি আছে কিনা যে সাধারণ হাটে কিরকম বিক্রি হচ্ছে বা সব মিলিয়ে কিরকম বিক্রি হচ্ছে, তার মধ্যে কতখানি বা কত শতাংশ অনলাইনে বিক্রি হচ্ছে? জি অবশ্যই, আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে গতবার কিন্তু সারা দেশে প্রায় পানি সম্পদ মন্ত্রণালয়ের হিসাব মতো 94 লক্ষ পশু বিক্রি হয়েছে। এর মধ্যে অনলাইনে বিক্রি হয়েছে 27,000-এর মতো সরাসরি, এবং ফেসবুকের মাধ্যমে আরো প্রায় এর 3 গুণ হবে, প্রায় 1 লাখের মতো পশু ফেসবুকে ছবি দেখে গিয়ে কমিউনিকেশনের মাধ্যমে বিক্রি হয়েছে গতবার যেটা। এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের যে হাটগুলো ছিল সেখানে প্রায় 54,000 পশু বিক্রি হয়েছে। আমাদের যে ডিজিটাল হাট সেখানে আমরা বিক্রি করেছি 452টি পশু। এই বছর আমাদের ইতিমধ্যে গতকালকে পর্যন্ত আমাদের যে হিসাব রয়েছে সেখানে 1049টি পশু বিক্রি হয়েছে। এর মধ্যে 953টি গরু অথবা মহিষ এবং 96টি ছাগল অথবা ভেড়া রয়েছে। এবং এর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের যে হিসাব আমরা দেখতে পাচ্ছি, পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে হিসাবটি রয়েছে সেটা আমি আপনাকে বলছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমি একটু আপনাকে জানাচ্ছি, ইতিমধ্যে সেখানে বড় ধরনের একটা অঙ্ক হয়ে গেছে, যেটা আমাদের ধারণা আছে অনেক বেশি। সেটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের হিসাব মতে গত 17 জুলাই পর্যন্ত প্রায় 3,18,507টি পশু বিক্রি হয়েছে। এর মধ্যে 2,44,910টি গরু এবং মহিষ 73,597টি ছাগল এবং ভেড়া বিক্রি হয়েছে। মানে এই যে 3 লক্ষ সামথিং যেটা বললেন, এটা কি সামগ্রিক না অনলাইনে? এটা সামগ্রিক, শুধু অনলাইনে। ও সামগ্রিক অনলাইনে বিক্রি হচ্ছে, অনলাইনে বিক্রি হচ্ছে, তার মানে গতবারের চেয়ে বিক্রি অনেক বেড়েছে। আপনার কাছে আবারও ফিরবো, আরো বেশ কিছু বিষয় জানবার রয়েছে। আমরা বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরানকে আবারও পেয়েছি, যেটা কিছুক্ষণ আগে মিস করেছিলাম। আপনি তখন বোধহয় শুনতে পাননি। আমরা আপনার কাছে যেই বিষয়টি শুনতে চাইছিলাম যে গত বছর এবং এবছরের সঙ্গে যদি একটু তুলনামূলক যদি একটু বিশ্লেষণ করি, আমরা জানি যে এই কোরবানির পশুর হাট কে কেন্দ্র করে সারা বছর জুড়ে কিন্তু খামারিদের এক ধরনের প্রস্তুতি চলে। তো এবছর তো আসলে কোরবানির ঈদের ঠিক আগে আগে কঠোর বিধিনিষেধের জালে ছিল সারা বাংলাদেশ, এবং এই ফলে নিশ্চয়ই যে প্রস্তুতি আয়োজন তার কিছুটা দেরি হয়েছে, বিলম্ব হয়েছে। তো সামগ্রিকভাবে আজকে এখন পর্যন্ত কি পরিস্থিতি? শেষ মুহূর্তে এসে নিশ্চয়ই খুবই হুলস্থুল বিক্রি হচ্ছে। তো সামগ্রিকভাবে আপনাদের কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ এটিএন নিউজকে আজকে আমাকে প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। সামগ্রিক অর্থে হ্যাঁ, এটা সত্য যে আপনার লকডাউনের পরিস্থিতিতে কি পরিস্থিতি দ্বারা এটা আসলে খামারিরা বুঝতে পারছিল না। আর যেহেতু আগে সিদ্ধান্ত ছিল যে বছর হাট হবে, হয়তো সীমিত সংখ্যক হাট হবে, তো হাটে এখন গরু আসছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে গরু আসছে, এবং অনলাইনে প্রচুর গরু বিক্রি হচ্ছে, এটা একটা আমাদের জন্য ভালো নিউজ। আর হাটে গরু আসতে খামারিদের কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। 1 নাম্বার হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম, যেখানে আপনার যে জায়গায় 5 থেকে 6 ঘন্টায় আসার কথা সেখানে কিন্তু আপনার প্রায় 18 ঘন্টার উপরে আপনার সময় লেগে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সরকার থেকে বলা হলেও যে অনলাইনে গরু বিক্রি হলে কোনো হাটের সামনে দিয়ে রাস্তা ব্যবহার করে খামারিরা ডেলিভারি দেবে, তখন কোনো হাসিল বা চাঁদা নেওয়া যাবে না। এটা বলা হলেও, সার্কুলারটা হলেও আমাদের কাছে কিছু কিছু জায়গায় নিউজ আসছে যে হাট ইজারাদাররা খামারিদের গাড়ি থামিয়ে তাদের গরু তাদের হাটে তুলতে হবে, এ ধরনের বল প্রয়োগ করা হচ্ছে,
এবং না উঠালে তাদেরকে ওই হাসিল দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। এটা কিন্তু চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে আমাদের এই সমগ্র দেশ জুড়ে। তবে আমাদের ঢাকার দিকে যে আজকের এই গাড়িগুলো যাচ্ছে এই আলোচনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদের সঙ্গে আছেন। আপনি যে কথাটি আসলে বললেন যে যানজট বা ভিড়, এই ব্যাপারটি তো আমরা আসলে প্রতি বছরই দেখি, কিন্তু এবছর যেটি বারবার বলা হচ্ছিল যে অনলাইনে হাসিল নেওয়া হবে না, কিন্তু আপনি সেই অভিযোগটিই করলেন। আপনি কি কোনো সুনির্দিষ্ট উদাহরণ দিতে পারেন? আমাকে বলছেন? জি জি, আপনাকে বলছি। হ্যাঁ, সুনির্দিষ্ট উদাহরণ আছে আমার কাছে। এখন এটা পাবলিকলি নাম ধরে বলাটা কতখানি সমীচীন হবে আমি জানি না। বাট ঢাকার দিকে আপনার কেরানীগঞ্জ থেকে যখন পার হয় তখন কিন্তু তার আশেপাশে যে হাট আছে সেখান থেকে খামারিরা কিন্তু অভিযোগ করছে যে হাসিলের ব্যাপারে। আমরা হাট ইজারাদারের সাথে তখন কথা বলেছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছে আর নেওয়া হবে না। কিন্তু প্রপারলি যে তথ্যটাকে ডিসেমিনেট করা, হাটের যারা দায়িত্বে আছে বা ইজারাদার তার সদস্যদেরকে তথ্যগুলিকে ডিসেমিনেট করা, এগুলো কিন্তু আহ, মানে খুব কম হচ্ছে। পাশাপাশি আমার মনে হয় টেলিভিশনে বিভিন্ন জায়গায় এই তথ্যগুলো যদি তুলে ধরা হয় তাহলে মনে হয় আমার খামারিদের জন্য ভালো হতো। জি, আপনার কাছে আরো বেশ কিছু বিষয় রয়েছে জানবার, আমরা সেগুলো এক এক করে আপনার কাছে আবারও ফিরে আসবো যখন, তখন এগুলো শুনবো। আমরা একটু ছোটখাটো একটু ভূমিকা আলোচনায় যেহেতু আছি, একটু আরিফ জেত্তিক আপনার কাছে যে বিষয়টি আসলে শুনতে চাই যে আমরা যদি কয়েক বছরের বা গত এক দশকের যদি হিসেবটা দেখি, তাহলে একটা সময় আমাদের একটা বড় নির্ভরতা ছিল কোরবানির এই পশুর হাট বাজার বা বেচা কেনার ক্ষেত্রে। আমাদের প্রতিবেশী দেশ থেকে আসা পশু যেগুলো আসতো সেগুলো উপর একটা বড় নির্ভরতা ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে নানা কারণে আমরা দেখছি যে যেহেতু দেশীয় পশুর উপর এক ধরনের নির্ভরতা তৈরি হয়েছে, এবং এতে আমাদের খামারিরা তারা হয়তো সারা বছর প্রস্তুতি নিয়ে তারা কোরবানির এই বাজার ঘিরে তারা হয়তো কিছুটা দুটো পয়সার মুখ দেখার একটা সুযোগ তৈরি হয়। এটি একটি পয়েন্ট। আর আরেকটি পয়েন্ট হচ্ছে যে আমাদের গত কয়েক বছরও তো আমাদের জীবনযাত্রা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের প্রকাশ সবকিছুই তো আসলে একটু অনলাইন বা ফেসবুক বা এই ধরনের প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। তো এই কোরবানির পশুর কেনা বেচা এবং আগ্রহ, তার প্রচার প্রকাশ, এই সব কিছুই তো আসলে এখন অনলাইন নির্ভর। এই গত কয়েক বছরে আপনার চোখে কি কি পরিবর্তন ধরা পড়লো যেগুলো খুবই সিগনিফিকেন্ট বলে আপনার কাছে মনে হচ্ছে? না, কুরবানির পশুর বাজারটা আসলে এখনো অনলাইনে গত বছর থেকে চালু হয়েছে, এটা খুব সিগনিফিকেন্ট হয়েছে বলে আমার কাছে মনে হয়। কয়েকটা জিনিস ঘটেছে। প্রচুর ইউটিউবার, বিশেষ করে বড় বড় গরু যেগুলো, সেগুলোকে নিয়ে তারা আলাদাভাবে ইউটিউবে ব্লগ করছেন, এবং সেগুলো একটু খোঁজখবর পাওয়া যাচ্ছে। অমুক জায়গার মহারাজ, অমুক জায়গায় নাগরাজ, এই ধরনের বড় বড় গরুগুলো, সেটা একটা জিনিস। কিন্তু মাস মার্কেটে আমার কাছে মনে হয় না যে এখন খুব বড় আকারে এটার কোনো ভূমিকা আছে। এটা করতে হলে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে, গরুর মূল্যটা যদি ইদানিং শুরু হয়েছে ওজন ভিত্তিক একটা মানে বাজার দর তৈরি করা, সেইটা যখন আর একটু চালু হবে সেটা সম্ভব হবে। যখন একটা ছবি দেখে আমি একটা গরুর সিদ্ধান্ত নিতে পারবো যে তার ওজন এত, তার পার কেজি 350 টাকা বা 450 টাকা করে পার কেজি মাংস গ্রস পড়ছে, তখন হয়তো ডিসিশন নেওয়াটা সুবিধা হবে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, লেনদেনের বেশ কিছু জিনিস রয়ে গেছে আমাদের কৃষকদের কাছে। সরাসরি সেই টেকনোলজিটা হয়তো এখন পর্যন্ত এই লেভেলে অ্যাভেলেবেল না। তবে আমি খুব আশাবাদী যে আগামী কয়েক বছরের মধ্যে একটা র্যাপিড চেঞ্জ আসবে। সরকার গত বছর যে চেষ্টা করছেন, এই বছরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই চেষ্টার একটা ফল আমরা পাবো। কারণ এখন মানুষজন বড় আকারের জিনিসপত্র অনলাইনে কিনতে অভ্যস্ত হচ্ছে। ফ্রিজ, টেলিভিশন, ইলেকট্রনিক্স, মোটরসাইকেল কিন্তু অনলাইনে কেনাকাটা হচ্ছে। সুতরাং গরু এর বাইরে যাবে না। আর ঢাকা শহরে হচ্ছে, ঢাকা শহরে বেশ কিছু লোকজন যারা ছোট ছোট খামারগুলোতে গরু গরু কিনে তাদেরকে দিয়ে প্রসেস করিয়ে নিচ্ছেন। যদি আমি ব্যক্তিগত বলি, আমি গত বছর একই কাজ করেছি, এই বছর একই কাজ করেছি। আমি আসলে গরুটা ছবি দেখেছি, কিন্তু এটার একটা ওজন এবং মাপ সম্পর্কে আমার একটা ধারণা হওয়ার পরে আমি টাকা দিয়েছি এবং তারা গরুটা প্রসেস করে নিয়মিত আমার বাসায় পৌঁছে দেবেন। তো এইটা হয়তো শুরু হয়েছে, যেহেতু আমরা অনেক বেশি টেকনোলজি নির্ভর, আমরা হয়তো দ্য ফার্স্ট অ্যাডাপ্টার অফ দিস ওয়ান, কিন্তু এটা ধীরে ধীরে বাড়বে। কিন্তু এই মুহূর্তে খুব একটা সিগনিফিকেন্ট সংখ্যক মানুষ সেইটাতে আস্থা রাখছেন বলে মনে হচ্ছে না।
আচ্ছা, এটা সামনে কি কি করণীয় সে বিষয়ে আপনি হালকা আভাস দিচ্ছিলেন, সেগুলো একটু বিস্তারিত শুনতে চাইবো আমরা এর পরে আবার আপনার কাছে যখন যাব। আমরা একটু মোহাম্মদ সেলিম রেজা, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আপনার কাছে একটু শুনতে চাই যে বিষয়টি আসলে এতক্ষণ একটু আলোচনা হলো যে গতবারের চেয়ে এবার নিশ্চয়ই বাড়ছে এবং সামনেটার আরও ভালো ভবিষ্যতের কথা আসলে আশা করা হচ্ছে। কিছু কিছু অসুবিধার কথা আমরা এর মধ্যে শুনছি, বিশেষ করে যে হাসিল নেয়া বা না নেয়ার কথা একটা উঠলো। পাশাপাশি আমরা অনলাইনে বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে কেউ কেউ এরকম অভিযোগটি করছেন যে একটি বাস্তব হাটের তুলনায় অনলাইন হাটে গরুর দাম তুলনামূলক বেশি, এমনটা কেউ কেউ অভিযোগ করছেন এবং এখনো পর্যন্ত আমরা এটাকে যে বিপুলভাবে সমাদৃত হতে দেখছি না। তার পেছনে সম্ভবত এই বিষয়টি সম্পর্কে কম জানা এবং একই সঙ্গে একটু আস্থার সংকট। বিশেষ করে ক্রেতা ভাবছেন যে তিনি আসলে কি দেখে শুনে না কিনলে তিনি কি আসলে ঠকে যাবেন কিনা, বা বিক্রেতা ভাবছেন তিনি কি আসলে ডেলিভারি দিয়ে দিলে তিনি পুরো টাকাটা পাবেন কিনা। এরকম কিছু ভরসার জায়গার হয়তো কিছু সংকট থাকতেও পারে। এছাড়া আরো কিছু সংকট নিশ্চয়ই আমাদের আলোচনায় উঠে আসবে। তো আপনাদের কাছে পুরো ব্যাপারটি কেমন মনে হচ্ছে, কি মনে হচ্ছে? কারণ আপনারা তো এর একটা অন্যতম প্রধান বড় পৃষ্ঠপোষকও আমরা জানি। তো ফলে আপনাদের তদারকি পর্যবেক্ষণে কি কি উঠে এলো এখনো পর্যন্ত? জনাব সেলিম রাজা, একটু যদি আনমিউট করে নেন। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে যে সকল দর্শক শ্রোতা অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আসলে আজকে আমরা দেখছি যে ডিজিটাল হাট, অনলাইনে পশু কেনাবেচা, এটি জনপ্রিয়তা অর্জন করছে। গত বছর শুরু হয়েছিল, তো করোনা অতিমারীর এই সময়টাতে বা মহামারীর এই সময়টাতে সারা দুনিয়াব্যাপী আমরা একটি এবং এটি আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি না বা পারছি না। দ্বিতীয়ত লক্ষ লক্ষ খামারি আপনার এই যে গরুগুলো বা পশুগুলো তারা লালন পালন করছে সারা বছর ব্যাপী, এটি কিন্তু একটি বিরাট আশা নিয়ে তারা করছে। এটা তাদের একটি অবলম্বন এবং ব্যবসার একটি বড় আশা তারা করে থাকেন যে ঈদুল আজহাকে কেন্দ্র করে এই পশুগুলো তারা বিক্রি করবেন। সেই সাথে যুক্ত হয়েছে করোনার এই করাল গ্রাস, যেটি আমাদেরকে আতঙ্কিত করছে। আমরা আসলে জীবন বাঁচানোর জন্য বিধিনিষেধ আরোপ করেছিলাম, যেটি এই জীবিকাকে একটু এনকারেজ করার জন্য, জীবিকাকে বাঁচানোর জন্য আমরা কিন্তু আবার এই শিথিলতা আমরা আরোপ করছি। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যে এখানে এই আমাদের দুর্ভাগ্য যে ঠিক কথা বলার সময় সেলিম রেজা ওনার ইন্টারনেট সংযোগটি কেটে যাচ্ছে। সেলিম রেজা, আপনি শুনতে পাচ্ছেন? আমাদের এখানে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে লাইনটি আসলে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছে, ফলে আপনি কি একটু পরীক্ষা করে নেবেন যে আপনার সংযোগটি ঠিক আছে কিনা। এখন কিন্তু ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমার মনে হয় যে আপনি কথা চালিয়ে যান, আমরা শুনছি। জি জি, আমরা কিন্তু দেখছি যে আসলে এই অনলাইনে পশু কেনাবেচার বিষয়টি জনপ্রিয়তা অর্জন করছে এবং এটি এই কারণে জনপ্রিয়তা অর্জন করছে যে আসলে আমরা কিন্তু শুধুমাত্র যে কুরবানির পশু অনলাইনে কেনাবেচার উদ্যোগ বা সুযোগ সৃষ্টি করেছি বিষয়টি এরকম নয়। আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় অনেক জিনিস, এমনকি আমরা টাটকা খাবার আমরা রেস্টুরেন্ট থেকে অনলাইনে কিনে এনে খাচ্ছি। আমরা এই যে চালডাল.com, তারা যেটা অনেকগুলো প্রতিষ্ঠান আসলে মানে শত শত আমাদের নিত্যপণ্য আসলে প্রতিদিনকার এখন আমরা দেখছি যে আমরা শুধু যে নিত্যপণ্য কিনছি তা নয়, আমরা অনেক দামি দামি অনেক প্রয়োজনীয় জিনিস বা বিলাস পণ্য আমরা দামি জিনিসও কিনছি। আমি যে কথাটা বলতে চাই, উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই ডিজিটাল হাটটিকে এনকারেজ করছি। এই বছর দেখেন, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি এসওপি করে দেওয়া হয়েছে। এখানে যুক্ত হয়েছে ই-ক্যাপ, তারপরে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। উত্তর সিটি কর্পোরেশন এই উদ্যোগটি নিয়েছিল গত বছর, এই বছরও এই উদ্যোগটির পৃষ্ঠপোষকতা উত্তর সিটি কর্পোরেশন করছে এবং মাননীয় মেয়র মহোদয় এটি ইতিমধ্যে আমাদের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বিভাগের মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে এবং আরো অনেক মানে মাননীয় মন্ত্রী মহোদয়দের উপস্থিতিতে এবং অনেকজন
মাননীয় সচিব মহোদয়দের উপস্থিতিতে এই অনুষ্ঠানটির কিন্তু উদ্বোধন করা হয়েছে এবং ইতিমধ্যে 3 লক্ষাধিক পশু আপনার এই যে অনলাইনে সারা দেশে বিক্রি হয়েছে। ইটস এ ভেরি বিগ প্ল্যাটফর্ম, এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটিকে ইউজ করে আমরা যেই আশার সঞ্চার দেখতে পাচ্ছি, এখানে কিছু কিছু প্রশ্ন আপনি নিজে বিভিন্ন জায়গা থেকে শুনে উত্থাপন করেছেন যে কোথাও হাসিল তাদের প্রচেষ্টা, কোথাও আপনার এই যে আস্থার জায়গাটা। দেখেন এই বছর কিন্তু আরেকটা নতুন অ্যাপ্রোচ এখানে এসছে, এসক্রিউ সিস্টেম, এটা বাংলাদেশ ব্যাংক যেটা করেছে, যে থার্ড পার্টি ইন্টারভেনশন, অর্থাৎ টাকাটা গরুর বা পশুর টাকাটা তৃতীয় পক্ষের কাছে জমা থাকবে এবং বিক্রেতার এই গরু বা মহিষ আপনার ক্রেতা সন্তুষ্টির সহ বুঝে পাওয়ার পরে এই টাকাটি ক্রেতার নিকট ছাড় হবে। বাংলাদেশ ব্যাংক এই এসক্রিউ সিস্টেমটি চালু করেছে। তারপরে আপনার কোথাও কোথাও আস্থার সংকট, যেমন গত বছর যেই কালারের গরু দেখানো হয়েছিল সেই কালারের গরু 2-1 হয়তো পায়নি, গরুটা হয়তো পাইতে সময় লেগেছে। আপনারা জানেন যে কোনো একটা নতুন সিস্টেমে এটার অনেকগুলো ত্রুটি বিচ্যুতি, তারপরে ছবি দেখে গরু কিনা, ছবিতে অনেক ধরনের মানে একটু বুঝতে একটু কষ্ট হয়, রেজুলেশনের সমস্যা হয়। এইসব বিষয়গুলো কিন্তু আমাদের আস্তে আস্তে অভ্যস্ততার দিকে চলে যাচ্ছে। আমরা কিন্তু এখন ছবিতে দেখে গরু সম্পর্কে একটা ধারণাও পাচ্ছি। আর কুরবানির গরুতে 10,000 টাকা দাম কম বেশি এই বিষয়টাই কিন্তু আপেক্ষিক। যেই গরুটা আমরা 30 লাখ 25 লাখ টাকা দাম হাঁকছে, সেখানে কিন্তু 25 লাখ টাকার মাংস এই গরুটিতে পাওয়া যাবে বা গোশত পাওয়া যাবে, বিষয়টি কিন্তু মানে সেই অর্থে সেই রকম না। এটা কিছুটা আমাদের কুরবানির সাথে, ত্যাগের সাথে বিষয়টা জড়িত। সুতরাং এখানে শুধুমাত্র দাম বিষয়টা কম বেশি বা না, তার চেয়ে বড় হলো আস্থার জায়গাটা। এবার আমরা সিকিউরড ওয়েতে আপনার নানামুখী আমাদের এটুআই, তারপরে আপনাদের ই ক্যাবের বিভিন্ন সংস্থাগুলোতে এখানে অনেক মানে টেকনিক্যালি সাউন্ড অনেক ইঞ্জিনিয়ার এখানে কাজ করছেন। এখানে আইটির অনেক ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, ওনারা অনেক বিচক্ষণ ব্যক্তি, ওনারা আসলে ওনাদের মেধা প্রজ্ঞা দিয়ে এই সমস্যাগুলোকে সর্বোচ্চ পর্যায়ে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। আমরা ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কমপক্ষে 10টি মিটিং আমরা করে ফেলেছি। যেখানেই সমস্যা সেখানেই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং এই বছর আসার কথা হলো যে আমরা উপজেলা পর্যন্ত এই ক্যাম্পেইনটাকে নিয়ে যাচ্ছি। আমরা আশা করছি যে দেখেন আজকে আমরা মাস্কিং এর ক্যাম্পেইন করছি, মাস্ক আমার সুরক্ষা সবার, এই স্লোগানকে সামনে রেখে আমরা কিন্তু জনগণের কাছে লক্ষ লক্ষ মাস্ক বিতরণ করছি। স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা কিন্তু এই পশুর হাটে আমরা প্রাণান্ত চেষ্টা করছি। আজকে ডিজিটাল হাট আমাদেরকে কিন্তু এই স্বস্তিটা দিচ্ছে যে আমাকে হাটে যেতে হচ্ছে না, গরু নিয়ে টানাটানি করতে হচ্ছে না, আমাকে আপনার মানুষের সাথে ধাক্কাধাক্কি করতে হচ্ছে না। করোনার এই অতিমারির সময় আমি একটু রিস্ক ফ্রি থাকছি। এখানে 5,000-10,000 টাকার চাইতেও আমার স্বস্তিটা, আমার স্বাস্থ্য সুরক্ষাটা একটা বড় ব্যাপার। আসলে প্রচারণাটা আসছে, কিন্তু আরো ব্যাপকভাবে এটি আসতে পারতো এবং আরো ব্যাপকভাবে এটা আসার সুযোগও আছে। তারপরও আমি বলবো যে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এক বর্গ কিলোমিটারে বাংলাদেশে, যেখানে ঢাকা মহানগরীতে 49,000 মানুষ বসবাস করে, সেখানে স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য বিধি মেনে চলাটা কিন্তু খুব কঠিন। আমরা শুধু কোরবানির পশুর হাট নয়, আপনার কাছে আসলে মানে কোরবানি ব্যবস্থাপনা এবং বিশেষ করে পরিচ্ছন্নতা, এই পুরো প্রক্রিয়াটা নিয়েও আপনার কাছে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেগুলো আপনার কাছে একটু করতে চাইবো। আমাদের একটা ছোট বিরতির পর ফিরছি আলোচনায়, সঙ্গে থাকবেন। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, আর আজকের এই আয়োজনে আমরা অ্যানালগ চশমায় ডিজিটাল গরু ছাগলের হাট এই বিষয়টি দেখতে বসেছি। আমরা 4 জন অতিথি আমাদের সঙ্গে আছেন, সবার সঙ্গে এক এক করে কথা বলছি। আরিফ জপ্তিক আছেন আমাদের সঙ্গে, অনলাইন অ্যাক্টিভিস্ট। এবার একটু আপনার কাছে আবার একটু যেতে চাই। আমরা যে বিষয়টি বুঝলাম যে এখানে বিভিন্ন পক্ষ যারা গত বছর থেকে বা আমরা দেখছি যে তারা অনলাইনে
এই ডিজিটাল হাট বা পশু বেচা কেনার বিষয়টিকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করা, যা যা প্রয়োজন সেগুলো ব্যবস্থা করা, যা যা অসুবিধা সেগুলো দূর করা, এই কাজগুলো আসলে লজিস্টিক বা অন্যান্য সাপোর্ট যেগুলো দেওয়ার কথা তারা আসলে দিচ্ছেন। কিন্তু মানুষকে আসলে যে অভ্যস্ত করা বা এই সংস্কৃতিটা গড়ে ওঠা, সেটা কিন্তু আবার একটা আলাদা একটা প্রসঙ্গ। আমরা যদি দেখি যে ফেসবুক বা অনলাইনে অভ্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অনেক বছর ধরে আমরা দেখি যে কোরবানির ঈদ আসবার আগে আগে সবাই আমরা কোরবানির পশুর সঙ্গে ছবি আপলোড করছি, আমরা ছবি দিচ্ছি যে এটা কিভাবে কোরবানি হচ্ছে, নানা রকম ট্রল হচ্ছে। আমরা দেখছি যে অনেকে ঠিক কোরবানির দিন অনেকে অনুরোধ করে পোস্ট দিচ্ছেন যে রক্তের ছবি যেন কেউ যেন না দেন, কারো কারো অসুবিধা হতে পারে। গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে ট্রল হচ্ছে, পাশাপাশি এবারে আজকেই বোধহয় দেখলাম কোনো একটি গণমাধ্যমে যে গরু সাজানোর নানা রকম সরঞ্জাম নিয়ে এক নারী উদ্যোক্তা তিনি মৌসুমি ব্যবসার ব্যবস্থা করেছেন, নানা রকম আয়োজন তিনি করছেন। এরকম ছোট ছোট অনেকগুলো বিষয় কিন্তু আসলে চারিদিকে ঘটে চলেছে। তো আমরা যদি একটু বুঝতে চাই যে আমাদের দিন দিন আমাদের জীবনযাপন অনেকখানি ডিজিটাল হচ্ছে, এবং বিশেষ করে আমাদের এই সামাজিক সাংস্কৃতিক যে দীর্ঘদিনের অভ্যাস, চর্চা, অভ্যস্ত হওয়ার যে বিষয়গুলো, সেগুলোকেও যদি আমরা ধীরে ধীরে ডিজিটাল করতে চাই এবং আমাদের অনাস্থা বা ভরসা জায়গাগুলোকে যদি একটু ঠিকঠাক করতে পারি, আমাদের হয়তো আরও অনেক কিছু করতে হবে, যে বিষয়গুলো হয়তো পুরোপুরি সরকার বা বিভিন্ন সংস্থার উপর নির্ভর করে না, আমাদের সংস্কৃতির চর্চার উপর অনেকখানি নির্ভর করে। আপনার কাছে কি কি ধরা পড়ে আপনার নিজস্ব ভাবনায়, সেটা একটু শুনতে চাই, একটু যদি আমাদেরকে বলেন। মানে এটা কি কুরবানির পশুর ব্যাপারটাতে বলছেন নরজ? না, সবকিছু মিলিয়েই বলছি যে আমাদের যে বেচা কেনা এবং অনলাইন হাট, অনলাইন পশু কেনার যে বিষয়টা অনলাইন থেকে, সেই বিষয়টিতে অভ্যস্ত হওয়া, এবং একই সঙ্গে যে কোরবানির পশু, কোরবানি ঘিরে যে আমাদের যে সামাজিক চর্চা এবং আমাদের অনলাইনে তার যে প্রকাশ, এই সব কিছু মিলিয়ে এটা কমে যাবে। মানে ডিজিটাল হাট বলুন বা অনলাইনে গরু কেনাটা আগামী 4-5 বছরের মধ্যে একটা বড় অংশ দখল করে নেবে। কারণ হচ্ছে নতুন যে প্রজন্ম অনলাইনে খুব অ্যাক্টিভ এবং যারা অনলাইনে অভ্যস্ত, তারা কিন্তু যখন গরু কেনা শুরু করবেন বা কুরবানি দেওয়ার মতো মানে বয়সে যাবেন, তারা অনলাইনে অনেক বেশি হয়তো আস্থা রাখবেন। আমি যদি আমার পরিবারের কথা বলি, আমাদের সবচেয়ে বড় ভাই তিনি এখনো খুব এনজয় করেন যে হাটে হাটে ঘোরা। হয়তো গত 2 বছর কোভিড এর জন্য হয়নি, হাটে হাটে ঘুরে, এবং এটা আমরা আমাদের পরিবারের বাচ্চাদেরকে সহ নিয়ে যাই, লাঞ্চের পরে শুরু করি এবং রাতে 2-3টা হাট দেখে আমরা হয়তো 2-3টা গরু কিনে আনি। এখন বাস্তবসম্মত হচ্ছে আমাদের পরের প্রজন্ম যারা আছেন তারা আর এটার মধ্যে আগ্রহ দেখাচ্ছে না। তারা অনলাইনে গরু কিনে ফেলাটা, যদি এই সেবা নিশ্চিত করা যায়, ভালো করা যায়, তাহলে এখানে চলে আসবে। পোশাক আশাক কেনার ব্যাপারে একটা বড় সংখ্যক লোকজন অনলাইনে চলে গেছেন। ফ্যাশন অ্যাক্সেসরিজ এখন অনলাইনে প্রচুর বিক্রি হয়, মেকআপ বিক্রি হয়, খাবার দাবার প্রচুর বিক্রি হয় অনলাইনে, এবং এইগুলা ধীরে ধীরে কিন্তু মানুষ অভ্যস্ততার জায়গায় চলে যাচ্ছে। মানে চিন্তাই করা যেত না যে অ্যাপস এর মাধ্যমে বাসায় আড্ডা মারছেন, আপনি মেহমান আসছে 2 জন, অ্যাপস এর মাধ্যমে খাবার অর্ডার দিয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু এখন খুব জীবনযাত্রার মধ্যে খুব সহজ একটা জিনিস। স্পেসিফিক কোরবানির গরুটা হয়তো এখন এই জায়গায় আসেনি। এটার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে একেবারে অনভ্যস্ততা, দ্বিতীয় হচ্ছে আমি বলবো প্রচারণার একটা বড় অভাব রয়ে গেছে, মানুষ এখন অনেকেই জানেন না। আর সাংস্কৃতিক জায়গা থেকে হয়তো আমরা এখন এটাতে অভ্যস্ত হয়নি, কিন্তু আমার ধারণা আগামী 2-4 বছরের মধ্যে এটা হবে। যে সাইটের মাধ্যমে এই কুরবানির পশু বিক্রি করা হচ্ছে, যেমন digitalhaat.net, এগুলোকে টেকনোলজিক্যালি আর একটু যদি ব্যবহার বান্ধব করে ফেলা যায়, সহজ করে ফেলা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে লোকজন আরো আগ্রহী হবে। এখন একটা আস্থার জায়গা তৈরির অসুবিধা আছে। আমি এখন একটা গরু কিনলাম, গরুটা হয়তো ফরিদপুরে, আদৌ সেই গরুটা আছে কিনা না সেটা আমাকে কুরবানির আগে ডেলিভারি দিবে কি দিবে না, আমার টাকাটা থার্ড পার্টি সরকারের কাছে থাকবে, বিক্রেতারও হয়তো একটা অনাস্থার জায়গা আছে যে আমার টাকাটা উনি পাবেন কিনা সময় মতো। এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট 2-1 বছর পরে ঠিক হয়ে যাবে। আমার আরেকটা অবজারভেশন হচ্ছে বিক্রেতাদেরকে এইখানে আর একটু যদি শক্তভাবে ঢোকানো যায়, যাতে সরাসরি কৃষকের কাছ থেকে গরুগুলো বা কুরবানির পশু যাতে অনলাইনে আসতে পারে। আমাদের কৃষকরা কিন্তু বা আমাদের একেবারে তৃণমূলের লোকজন এখন ইন্টারনেটে খুবই অভ্যস্ত। এদেরকে যদি সরাসরি সম্পৃক্ত করা যায়, আমি দেখলাম যেমন ডিজিটাল হাটে আপনাকে যদি একটি পশু নিবন্ধন করতে হয়, যেটা যে নিয়ম আছে, সেটার জন্য আপনাকে কি লাগবে যেন অনেকগুলো সার্টিফিকেট লাগে, যেমন ট্রেড লাইসেন্স লাগবে। এখন আমার কৃষক সারা বছরে 2টা গরু পালেন, উনি ট্রেড লাইসেন্স করবেন, উনি কি ইমেইলটা নিবেন,
তো এগুলা যদি উনি না করেন উনি সরাসরি গরুটা বিক্রি করতে পারবেন না। আর উনি যদি বিক্রি না করেন তাহলে মধ্যস্বত্বভোগী হিসাবে আমি হয়তো আমার 5টা ইউনিয়নের গরুকে ট্রেড লাইসেন্স নিয়ে এসে বিক্রি করলাম বা কিছু, তাহলে মধ্যস্বত্বভোগীরাই কিন্তু একটা বড় আকারের পয়সা এখানের মধ্যে নিয়ে যাবেন। এবং মধ্যস্বত্বভোগীরা যদি নেন তাহলে পশুর দাম কমবে না, আর যদি না কমে তাহলে গ্রাহক উৎসাহী হবে না। আর কৃষককে যেহেতু আপনি ট্রেড লাইসেন্সের ফাঁদে ফেলে দিবেন, ইমেইল বাধ্যতামূলক করে দিবেন, তিনিও আর এখানের মধ্যে সরাসরি নিবন্ধন করতে পারবেন না। এই জিনিসগুলো একটু দেখা দরকার। কৃষক যাতে তার ফোনটা নিয়ে সরাসরি কুরবানির পশুটাকে ভিডিও করে ফেলতে পারেন, ইজি আপলোড করতে পারেন, তার নাম্বারটা দিতে পারেন, এবং আমি যাতে সরাসরি ফোন করে একজন কৃষককে, করিম ভাই, বরকত ভাইকে ফোন করে বলতে পারে যে বরকত ভাই আপনার পশুটা আমি দেখেছি, সুন্দর হয়েছে, কিনতে চাই, কিভাবে কিনবো, দাম দরের সুযোগটা করতে পারে। এইটা একটু দেখার বিষয়। মানে আমরা তো এখন দেখি যে এখন আসলে বিকাশ অ্যাকাউন্ট বা এই ধরনের মোবাইল ব্যাংকিং তো অনেক সহজ হয়ে গেছে, এত কিছু লাগে না। তো ফলে একইভাবেই এনআইডি রেফারেন্স ব্যবহার করেই হয়তো এই কাজটাকে আরো সহজ করা যায় কিনা এ বিষয়ে আমরা একটু আবারও, আপনি যে প্রসঙ্গটা ছাড়লেন ঠিক সেই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম রেজা কি যোগ করতে চান আমরা একটু শুনতে চাই। যে একটু আনমিউট করে নেবেন। জি, শুনতে পাচ্ছি আমরা। জি প্লিজ, জি প্রশ্নটা যদি আর একটু ক্লিয়ার করতেন কাইন্ডলি। ও এখানে আসলে আমাদের একজন আলোচক আরবিভিত্তিক তিনি আসলে যে বিষয়টি বলছিলেন যে প্রান্তিক পর্যায়ে খামারি কৃষক যারা বিক্রি করছেন পশু, তো তাদের জন্য আসলে এই ধরনের হাটে, ডিজিটাল হাটে বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রযুক্তির এই যে সুবিধাগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু অসুবিধার কথা রয়ে গেছে। তিনি এইমাত্র একটা অসুবিধার কথা বললেন যে এই ধরনের হাটে নিবন্ধিত হতে হলে যেমন ট্রেড লাইসেন্স লাগে বা আরও কিছু হয়তো কাগজ বা ডকুমেন্ট হয়তো প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটা সাধারণ মানুষের জন্য কি আসলে সহজ হবে কিনা কাজটা? কারণ এক্ষেত্রে দুটো গরু তিনি হয়তো পালন করেছেন বিক্রির জন্য, তাকে যদি এই হাটে এসে বিক্রি করতে হয়, তাকে যদি অনেক কাগজপত্র, অনেক জরুরি জিনিস দিতে হয়, তিনি হয়তো উৎসাহিত হবেন না। সেক্ষেত্রে মধ্যস্বত্বভোগী যারা, তারা হয়তো সেই গরু বিক্রি করে লাভবান হতে পারেন এবং তাদের সংখ্যা বাড়তে পারে এবং দাম এই কারণে বাড়বে এবং এই কারণে হয়তো যারা ক্রেতা তারা দাম বেশি থেকে হয়তো মুখ ফিরিয়ে নেবেন। এই সমস্যার মতো নিশ্চয়ই আরো অনেক সমস্যা নিশ্চয়ই খুঁজলে পাওয়া যাবে। এগুলোকে কি আপনারা অ্যাড্রেস করছেন? অনেক জি ক্লিয়ার। জি আপনাকে অনেক ধন্যবাদ। আসলে যে কথাটি এখানে উঠে এসছে যে কৃষক পর্যায়ে এই সুবিধাটা, অর্থাৎ কৃষক সরাসরি ক্রেতার নিকট গরু বিক্রি করবে, এইটা আসলে ফিউচারে এটা হয়তো চলে আসবে, এটা সময়ের দাবি। কিন্তু এটার জন্য আমাদের কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অনলাইনে একজন কৃষক সরাসরি যুক্ত হইতে গেলে সেই ধরনের অ্যাপস চলে আসবে। যেমন আমরা উবারের ক্ষেত্রে দেখছি বা অনেক ক্ষেত্রে দেখছি যে ব্যক্তি সরাসরি একেবারে ইউজার এন্ডে এই জিনিসটা ডিরেক্ট অ্যাপ্রোচ করতে পারছে। আমরা পশু কেনা বেচার ক্ষেত্রেও এক সময় এটা একটা বড় প্ল্যাটফর্ম হবে এবং কৃষক সরাসরি সেখানে আসতে পারবে। কিন্তু আজকের যে প্ল্যাটফর্ম, এখানে কিন্তু একজন কৃষককে সরাসরি যুক্ত করতে হলে তার নলেজ লেভেল, তার আইটি ডিভাইস ব্যবহারের সুবিধা, ট্রেড লাইসেন্স, অনেকগুলো বিষয় এখানে কিন্তু সামনে চলে আসছে। এটা নিয়ে এক্সারসাইজ হচ্ছে এবং সেই ধরনের অ্যাপস কিন্তু আপনার ডেভেলপ করার উদ্যোগও নেওয়া হয়েছে। আমার বিশ্বাস খুব শিগগিরই একজন কৃষক সরাসরি মার্কেটে যুক্ত হতে পারবেন। তবে সেটি এই বছর নয়, হয়তো আগামী দিনগুলোতে এরকম একটি ক্ষেত্র উন্মোচিত হতে যাচ্ছে। এটি আমাদের আইটি বিশেষজ্ঞ যারা আছেন তারা সেই বিষয়টির ক্ষেত্রে সহজ সমাধান নিয়ে আমাদের সামনে আসছেন। আমরা সেই 3টির জন্য অপেক্ষা করছি এবং আমরা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ধরনের একটি প্রস্তাবনা নিয়ে আমরা A2I এবং এই যে ইক্যাবের যারা সম্মানিত আইটি এক্সপার্ট আছেন সবার সাথে ইতিমধ্যে আলোচনার ক্ষেত্রটি সৃষ্টি হয়েছে এবং এটি শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি খুব শিগগিরই এটি আলোর মুখ দেখবে। জি, অনেক ধন্যবাদ। আমাদের আরো কিছু বিষয় রয়েছে, তবে সেগুলো আমরা একটু উত্থাপন করতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে আমাদের আলোচনা চলবে। ছোট্ট বিরতি, কিছুক্ষণ পরে ফিরবো, সঙ্গে থাকবেন।
ইসমানী নিউজ আওয়ারেক্সা দেখছেন, আর আজকে আমরা বিষয় রেখেছি অ্যানালগ চশমা ডিজিটাল হাট। আমাদের সঙ্গে 4 জন অতিথি, সবার সঙ্গে আবার একটু এক এক করে যাচ্ছি। এবার যেতে চাই আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিনিধি যিনি আছেন, জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন। আমরা এতক্ষণ আসলে যে আলোচনায় ছিলাম জনাব শোভন, যে সেটি হচ্ছে যে আমরা আসলে একটি দুটি ডিজিটাল হাট নিয়ে কথা বলছি, কিন্তু ই কমার্স যে সাইটগুলো, যে আমরা দেখছি যে কিছু কিছু প্রতিষ্ঠান যারা সারা বছরই আসলে গবাদি পশু নিয়ে যারা কাজ করে, ব্যবসা করে, পাশাপাশি কিছু ই কমার্সের সাইট যেমন দারাজ বা অন্যান্য, তারাও তো আসলে এই ধরনের পশুর এক ধরনের আর্কাইভ করেছে, তারা সেখান থেকেও বিক্রি করছে। আমরা দেখছি যে ফেসবুকে, যেটি আসলে সরাসরি লেনদেনটা হচ্ছে না, কিন্তু ফেসবুকেও অনেকে গরু তিনি ছবি দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, এবং এর মাধ্যমেও কিন্তু ক্রেতা বিক্রেতা দুপক্ষে যোগাযোগ হয়েও কিন্তু অনেক বিক্রি হচ্ছে। এই ধরনের যে বেচা বিক্রি, সেগুলো তো আসলে কিছুটা অনলাইনের এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেই, সেই তথ্যগুলো, সেই পরিসংখ্যান, সেখানকার বাজার পরিস্থিতি কি আপনাদের জানাশোনার মধ্যে আছে কিনা? ধন্যবাদ আপনাকে। কিছু আমরা জানি, যেহেতু আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে কথা বলি বা খোঁজ খবর নিয়ে রাখি। ফেসবুকে 2 ধরনের হাট বা 2 ধরনের গ্রুপ বিক্রি রয়েছে। একটা হচ্ছে কেউ স্বাধীনভাবে নিজেরা ফেসবুকে নিজের প্রোফাইলে অথবা নিজের পেজে বিক্রি করছে, এটা একটা বিষয় রয়েছে। এটা এলাকা ভিত্তিক বা পরিচিতদের মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। আরেকটা বিষয় কিন্তু একেবারে আলাদা, আমাদের প্রত্যেকটি উপজেলার ইউনিয়নের নেতৃত্বে এবং জেলার ডিসিদের নেতৃত্বে কিন্তু আলাদা ফেসবুক গ্রুপ রয়েছে, হাট রয়েছে জেলা উপজেলা। সেই হাটগুলোতে কিন্তু সবাই বিক্রি করতে পারে না। সেখানে উপজেলা পানি সম্পদ মন্ত্রণালয় অফিসার যিনি ইউএলও আমরা বলি, উনি যাকে ভেরিফাই করেন উনি কিন্তু বিক্রি করতে পারেন। তাদের কাছে খামারিদের যে তালিকা রয়েছে, সেই তালিকা দেখেই কিন্তু তারা ওই হাটগুলোকে বিক্রি করার সুযোগ দেন। তো সুতরাং সেখানে কিন্তু এক ধরনের ভেরিফিকেশন কিন্তু রয়েছে। আমি আপনাকে যে বলবো সেটা হচ্ছে, যেই সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে, যেহেতু হাই ভ্যালু প্রোডাক্ট, এখানে একটু বিশ্বাসের জায়গাটাতে একটু ব্যাপারটা থাকেই, যেটা সবাই বলছিলেন। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এটা একটা ডেডলাইনের সাথে সম্পর্ক, একটা ডেডলাইন যে আমার গরুটা তো ঈদের দিন আসলে লাগবে, প্রত্যেকে প্রত্যাশা করে, এই কারণে কিছু সমস্যা দেখা যায়। কিন্তু এখন আঞ্চলিক হাটগুলো হয়ে যাওয়ার কারণে এবং ভেরিফাইড হাটগুলো হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা অনেকটাই কমে গেছে। সেখানে পেমেন্টের যে ইস্যুটা দেখা যায়, সেটার ক্ষেত্রে একটু সমস্যা হয়। কেউ বিকাশে লেনদেন করেন, যারা ফেসবুকে বেচাকেনা করেন তাদের ক্ষেত্রে বলছি, কেউ বিকাশে লেনদেন বা এমএফএস এ লেনদেন করেন, কেউ ব্যাংকে টাকা জমা দেন, কেউ আবার গরুর ছবি দেখে পছন্দ করে খামারে গিয়ে বা কৃষকের বাড়িতে গিয়েও এরকমও গরু ক্রয় বিক্রয় করছেন, আমরা যতটা দেখছি। এটা আপনারা সবাই যেটা বলছেন, আসলে এটা তো একটা আসলে ধারাবাহিক প্রক্রিয়া, একটা প্রক্রিয়ার আসলে রাতারাতি কোনো কিছু পরিবর্তন হবে না, একটা প্রক্রিয়ার মাধ্যমেই আসলে পরিবর্তন হবে। সেই প্রক্রিয়াটা পরিবর্তনের দিকে যাচ্ছে এবং ইতিবাচকতার দিকে যাচ্ছে, এটা কিন্তু আমরা বলতে পারি। নিশ্চয়ই সেই ইতিবাচক দিকগুলোকে আমরা কিভাবে আরো বস্তুনিষ্ঠ করতে পারি, সেটাই আসলে আমাদের মনোযোগের বিষয়। আমরা একটু শাহ ইমরানের কাছে যাব, যিনি বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আমরা আসলে যে আলোচনা এতক্ষণ অনেকগুলো বিষয় কিন্তু উঠে এলো। আমরা এই অনলাইনে বেচা বিক্রির বিষয়ে যে অনেকগুলো সুবিধার কথা যেমনটি দেখছি, সম্ভাবনার পথ যেমনটি দেখছি, আবার একই সঙ্গে এখনকার কিছু চলতি অসুবিধার কথাও কিন্তু নানাভাবে, নানা আলোচনায়, নানা জনের কথাই কিন্তু উঠে আসছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে সবখানে হয়তো গরুর যে ওজনটি দেওয়া রয়েছে বা কোরবানির পশু যেটা বিক্রি হবে সেটার যে ওজনটি দেওয়া রয়েছে, ওজনটি আসলে অনেকটা আনুমানিক একটা বিষয়, সেটি আসলে অনেকের এক ধরনের নির্ভরতা জায়গা নষ্ট হচ্ছে। আবার কেউ কোনো সাইটে অনেকে বেসরকারি উদ্যোগে যারা বিক্রির জন্য দিচ্ছেন তাদের পশুগুলো, সেখানে তারা অনেক বাড়তি কিছু তথ্য দিচ্ছেন, যেটি আসলে ছবি দেখে অনলাইনে বোঝা তো মুশকিল, যেটা ওজনটা হয়তো কাছাকাছি হতে পারে, কিন্তু এটির কোনো রোগ রয়েছে কিনা বা অন্য কোনো অসুবিধা রয়েছে কিনা সেটিতে আসলে ছবি দেখে বোঝাটা কঠিন। সেক্ষেত্রে যেমন আমরা দেখলাম যে কিছু প্রতিষ্ঠান তারা দিয়ে দিচ্ছে যে এটার তার রোগ বা অন্যান্য কোনো সংকট রয়েছে কিনা, বা সর্বশেষ টিকা কি দেয়া হয়েছে, ওজন সর্বশেষ কবে নেওয়া হয়েছে, কত ছিল একদম নিখুঁত ওজন। আবার আরেকটি বিষয় যে অনলাইনে তো আসলে আমরা গত কয়েক বছর ধরে যে বড় একটি বাজার গড়ে উঠতে দেখছি, সেখানে তো আসলে একদম আমরা ডিসকাউন্টেড প্রাইস দেখি বটে, সেটি আসলে একদম, সেখানে আসলে দরদাম করার সুযোগ নেই। আর কোরবানির পশু কেনার এই সংস্কৃতি তো আসলে আমাদের হুট করে হয়নি, এটা বহু বছরের একটা চর্চার ফসল। তো সেখানে আমরা দেখি যে হাটে গিয়ে দরদাম করে আসলে সবাই পশু কিনতে অভ্যস্ত। তো এই ই কমার্স সাইটগুলোতে তো বা এই ডিজিটাল হাটে তো সেই সুযোগটা নেই। এটাও কি কিছুটা অন্তরায় কিনা? অনেকগুলো প্রশ্ন আপনার কাছে। জি, ধন্যবাদ। জি,
ওয়েটের একটা কোরবানির পশুকে ওয়েট দেওয়ার ব্যাপারে যেটা আমাদের মার্কেটে প্রচলিত সেটা হলো ডিজিটাল স্কেলে আপনি একটা ওয়েট দিতে পারেন, যার ডিজিটাল স্কেল আছে। আর যার ডিজিটাল স্কেল নাই, সরকার অনুমোদিত ফিতার মাপ আছে, যে ফিতার মাপ অনুযায়ী আপনি ওয়েট দিতে পারেন। তো সত্যিকার ভাবে ডিজিটাল স্কেল এখনো সবার কাছে পরিচিত না। আমাদের গ্রাম বাংলার যারা কৃষক আছেন তারা ফিতার মাপ দিয়ে গরুর একটা আনুমানিক ওজন নির্ণয় করে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রি করতে পারে। তো এই পদ্ধতিতে কিন্তু এবছর আমাদের ডিজিটাল হাটে প্রান্তিক পর্যায়ে অনেক কৃষক কিন্তু সংযুক্ত হয়েছে এবং কিছুক্ষণ আগে নিবন্ধনের কথা উঠলো, সেই নিবন্ধন কিন্তু আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা যারা আছেন প্রান্তিক পর্যায়ে, যারা খামারি, যারা আমাদের টেকনোলজিক্যালি অতটা অ্যাডভান্স না বা যারা সুবিধা ফিল করে, প্রাণী সম্পদ কর্মকর্তা, এবং তারা কিন্তু তাদেরকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি আমাদের ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, আমাদের কিন্তু 24 ঘন্টা একটা কাস্টমার সার্ভিস লাইন আপ আছে। আমাদের অ্যাসোসিয়েশনে যারা মেম্বার, পাশাপাশি প্রান্তিক পর্যায়ে যারা কৃষক, তাদেরকে কিন্তু আমরা হেল্প করছি এই ফর্মগুলোতে আপনার গরু বিক্রি করতে। হ্যাঁ, এটা সত্য কথা যে আপনার ফিক্সড প্রাইসে বেচা করা এটা আমাদের একটা পুরনো অভ্যাস এবং হয়ে গেছে, এটা খুব সহজে আমরা বের হতে আসতে পারবো না। বাট এটাও সত্য যে ডিজিটাল প্ল্যাটফর্মে আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ খামারি হিসাবে আমি যতগুলো আমার ক্যাটেল সেল করেছি এগুলো কিন্তু একদমে কিন্তু অনেক কাস্টমার কিনে নিয়েছে, এবং যখন আমরা তাদেরকে কনভিন্স করি যে হ্যাঁ এটা এক দাম এবং এটা এই কারণে এই দামটা, অনেক ক্রেতারা কিন্তু ম্যাক্সিমাম ক্রেতারা কিন্তু আপনার আমি দেখেছি অলমোস্ট 90% ক্রেতা এটা নিয়ে দ্বিতীয়বার কথা বলে না। ফিক্সড প্রাইসে আসতে হয়তো সময় লাগছে, হয়তো আমাদের এই প্রজন্ম না পরবর্তী প্রজন্ম হয়তো আসবে, বাট এটার খুব ভালো প্রসপেক্ট আছে যদি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আস্থা অর্জন করা সম্ভব। ডিজিটাল প্ল্যাটফর্মে এখন একটাই আমাদের খুব বড় কাজ করা দরকার, সেটা হচ্ছে যে আস্থা আনা, যে ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করলে একজন ক্রেতা সে ঠকবে না। এই আস্থার জায়গাটা তৈরি করতে পারলে এটা অসম্ভব ভালো একটা মার্কেট আছে, এবং এই আস্থার জন্য তৈরি করার জন্য আমাদের সকলের আসলে সমন্বিতভাবে এই উদ্যোগগুলো নিয়ে কাজ করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো, আরো কয়েকটি বিষয়ে আমাদের জানবার রয়েছে। আমরা এ পর্যায়ে আবারও একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে বাদবাকি আলোচনা। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার একদম শেষ অংশে চলে এলাম। আমরা কথা বলছিলাম অ্যানালগ চশমায় ডিজিটাল হাট, এই বিষয়টি সামনে রেখে। আরিফ জপ্তিক, এবার আপনার কাছে আবারও একটু ফিরতে চাই। আপনি তখন আপনার আলোচনায় এক দফা উল্লেখ করছিলেন যে বিষয়টি আমরা আসলে বহু বছর ধরে বিশ্বের বহু দেশে আসলে দেখে আসছি, যে আমরা দেখি যে আমাদের এখানকার কোরবানির চিত্রটি কি, যে আমরা বাড়ির সামনে খোলা জায়গা, গ্যারেজ বা রাস্তা যেখানেই পাই সেখানেই আসলে পশু কোরবানি দেই। এর ফলে আসলে এক ধরনের যে পরিচ্ছন্নতার একটা বাড়তি চাপ তৈরি হয়, যে বিষয়টি আসলে আমাদের সিটি কর্পোরেশন বা পৌরসভাগুলো এক ধরনের দক্ষতা বা এক ধরনের অভিজ্ঞতার ভিতর দিয়ে একটা ম্যানেজমেন্ট গড়ে তুলেছে, সেটি অন্য আলোচনা। কিন্তু আমরা প্রযুক্তির যে ব্যবহার বা সম্পৃক্ত করে ফেলা আমাদের জীবনযাপনে, সেই বিষয়টিকে যখন আমরা একটু আলোচনায় নিচ্ছি, তখন আমরা অনলাইন হাট থেকে গরু বা পশু কিনছি, কেন আসলে আমাদের এই কোরবানির পুরো প্রক্রিয়াটিকেও আমরা আসলে আর একটু প্রযুক্তির ছোঁয়ায় আনবো না, কেন আর একটু আধুনিক করব না, কেন আর একটু সহনীয় করে তুলব না? আপনি বলছিলেন যে কোনো একটি খামারের সম্ভবত গত বছরের অভিজ্ঞতা থেকে, সেই অভিজ্ঞতাটা থেকে যদি আপনি একটু বলেন যে আপনি অর্ডার দিয়েছিলেন পশু পছন্দ করে এবং তারাই সেগুলো আসলে যথানিয়মে কোরবানি করে প্রসেস করে পৌঁছে দিয়েছে, এটি কি একটা উদাহরণ হতে পারে কিনা, বা এই উদাহরণটিকে আসলে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে আসলে আমাদের কিছু করণীয় রয়েছে কিনা এই সামনের দিনগুলোতে? এটা ছড়িয়ে দেওয়া যাবে। সমস্যা হচ্ছে কি, এটা হচ্ছে একেবারেই
সিজনাল একটা ব্যবসা। যেমন এখন সারা এই পরিমাণ চাহিদা বছরে মাত্র একবারই হয়, যার কারণে ইনভেস্টেড দিকে বিনিয়োগকারী যারা আছেন তারা এটাতে আগ্রহী হবেন। এটা খুবই স্বাভাবিক, কারণ একটা স্লটার হাউস যদি কেউ স্থাপন করেন, তিনি যদি নিয়মিত সেবা বা ব্যবসাটা করতে না পারেন, সেবা দিতে না পারেন, তাহলে তিনি আগ্রহী হবেন না। এইটা একটা চ্যালেঞ্জ আছে। কিন্তু বিদেশে মালয়েশিয়া বা অন্যান্য মুসলিম প্রধান দেশগুলোতে এই পদ্ধতিটা চালু আছে। আমার কাছে মনে হয় এটা হয়ে যাবে। গত কয়েক বছরে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা নিয়ে কথাবার্তা মাত্র শুরু হয়েছে। এর আগে এটা খুবই স্বাভাবিক ধরে নেওয়া হতো যে গরু রাস্তায় কুরবানি করে ফেলা হবে, রক্ত থাকবে এবং এইটা মানে উৎসবের একটা অংশ। গত কয়েক বছর ধরে সচেতনতা বেড়েছে। এখন যারা নিজেদের বাড়ির সামনেও কুরবানি দেন, তারা নিজেরাও চেষ্টা করেন রক্তগুলো পরিষ্কার করে ফেলতে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ থাকে এবং লোকজন এই সচেতনতাটুকু ধীরে ধীরে তৈরি হচ্ছে। কিন্তু স্লটার হাউস যথেষ্ট পরিমাণ আমাদের নাই, এবং এটা শুধুমাত্র বছরে একদিনের জন্য করে ফেলাটাও বোধহয় খুব একটা সুবিধাজনক বিষয় হবে না। আপনি যেটা বলছেন যে আসলে সারা বছর জুড়ে যদি একটি নিয়মিত কার্যক্রম, নিয়মিত একটি ব্যাপার যদি থাকে, তাহলে আসলে কোরবানির ঈদের সময় আসলে ব্যাপারটি আমরা বিপুলভাবে কাজে লাগাতে পারি। এরকম কোনো উপায় কি আমাদের সামনে এই মুহূর্তে আছে কিনা? এইটা দুটো জিনিস আছে, যেটা হচ্ছে যারা এখন খামারের ভিত্তিতে বিক্রি করেন, ঢাকার পেরিফেরিতে আপনি অনেকগুলো খামার আছে, তরুণ উদ্যোক্তারা বা নতুন উদ্যোক্তারা করেছেন, তাদের কাছে হয়তো 20টি 30টি বা 50, 100, 150 গরু থাকে। তাদেরকে একই সাথে ওই ক্যাপাসিটিটা বিল্ডিং এ উৎসাহিত করতে হবে যে আপনারা গরু এখান থেকে জবাই করে বিক্রি করবেন। তারা এখন কি করেন, তারা খামার করছেন, খামারের গরুটা করে একটা নির্দিষ্ট হাটে এনে বিক্রি করে থাকেন। কিন্তু লাইসেন্স খামারটাকে যদি বলা হয় যে আপনারা এখানে একটা স্লটার হাউস করুন, সেটাও তো আধুনিক প্রযুক্তি দিয়ে করা হবে তা নয়, আমাদের স্থানীয় কসাইদেরকে দিয়েই করা হবে। তাও একটা ক্যাপাসিটি বিল্ডিং হবে, যেহেতু তাদের নিজের একই জায়গায় মানে জবাই করা হবে। তারা ওইভাবে যদি করেন, এখানে সিটি কর্পোরেশন একটা দায়িত্ব আছে এই খামারগুলো থেকে যাতে গরুগুলো আসে, সেটা একটা দেখার বিষয় আছে। যে বিভিন্ন বাজারে যখন বিক্রি হয় মাংস কিন্তু 2টা বা 4টা সিটি কর্পোরেশন স্লটার হাউস বা নির্দিষ্ট স্থান থেকেই হয়। সাধারণ খুচরা বিক্রেতারা সেটা থেকে সংগ্রহ করে বিক্রি করেন। এখানে খামারগুলোকেও যদি ক্যাপাসিটি বিল্ডিং করে দেওয়া হয়, সেখান থেকে খুচরা বাজারে বিক্রি হয়, সারা বছর তারা একটা ব্যবসা করতে পারেন। আর সারা বছর যদি সেই ব্যবসায় সম্পৃক্ত থাকেন, কুরবানির সময় একটা বিশেষ ক্যাপাসিটি বিল্ড করে ফেলা যায়। এমনিতে তাদের যদি দিনে 10টা গরু জবাই করার একটা প্রসেস করার একটা ক্যাপাসিটি থাকে, কুরবানির সময় আমরা জানি অনেক সিজনাল কসাই হন, যারা আসলে অন্য সময় কসাই থাকে না, তারা অন্য শ্রমজীবী মানুষ, তারাও দুটো ছুরি কাঁচি নিয়ে এসে কিন্তু কসাই কসাই বলে ডাকতে থাকেন। তো তাদেরকেও ইনভলভ করা যায়, বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার। একটা সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলছে এবং ব্যাপক হারে চলছে। আমরা মুসলিম প্রধান দেশ, অর্থনীতির বিকাশ ঘটেছে, যার কারণে কুরবানি দেওয়ার সামর্থ্যবান লোক পেয়েছেন। সামাজিক একটা প্রেশার আছে আমাদের এখানে, সামাজিক ভাবে এটা একটা সম্মানের বিষয় আছে। কুরবানি গরু কিনে নিয়ে এসে পাড়া প্রতিবেশীকে দেখিয়ে তাদেরকে নিয়ে করা। গ্রামাঞ্চলে হয়তো এটা খুব দ্রুত পরিবর্তন করা যাবে না, বাট শহরে যদি আমরা এটাকে টার্গেট করি, এটা পরিকল্পনা করি যে এটা করবো, 3 থেকে 5 বছরের মধ্যে এটা করা সম্ভব। খোলা জায়গায় কুরবানি বন্ধ করার জন্য চেষ্টা হচ্ছে। সিটি কর্পোরেশন গত বছরও চেষ্টা করেছে নির্দিষ্ট জায়গায় নিতে, কিন্তু এগুলোতে কোনো সুযোগ সুবিধা ছিল না যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দিলে এটা সম্ভব। অনেক অ্যাপার্টমেন্টে আমি জানি এই বছর কুরবানি নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। অনেক রেসিডেন্সিয়াল এলাকায় 1টা বা 2টা রাস্তা স্থানীয় চেষ্টা করছেন প্রকাশ্যে যাতে গরু জবাই না হয়, এটাকে যাতে একটা সিস্টেমেটিক ওয়েতে আনা যায়, এটার জন্য প্রচারণা চলছে। এটা 3 থেকে 5 বছরের মধ্যে এই সংস্কৃতিটা আর একটু পরিবর্তন হবে। বিশেষ করে খামারগুলো যত বাড়তে থাকবে, তখন আমার মতো, আমি যেরকম বলছি যে আমি একটা খামারে কিনে রেখেছি, ওনারাই প্রসেস করবেন, এইটা আরো বেশি খামার তৈরি হলে অপশন গুলো বাড়বে এবং অনেক নিরাপদে পশু কেনা যাবে। আপনি 10টা খামার দেখে 2 মাস আগে গরু কিনে রেখে আসতে পারবেন, তারাই পালন পোষণ করবেন, তারাই জবাই করে আপনাকে মাংসটা প্রসেস করে দিবেন। যে প্রসেসটার কথা আপনি আসলে বললেন, আমরা আসলে এই ব্যাপারটা বুঝতে চাই যে আমাদের খামারগুলো আসলে কতখানি প্রস্তুত এবং তাদের আসলে কি পরিকল্পনা, কতখানি তাদেরকে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। শাহ ইমরান। জি জি, আমাদের খামারগুলোকে আমরা কিভাবে সম্পৃক্ত করতে পারি বৃহত্তর ভাবে? এই ক্ষেত্রে আপনার স্লটার হাউসের কথা যেহেতু উঠলো, আপনার অবশ্যই আমরা মানে এটা একটা ভালো উদ্যোগ যদি আমরা একটা জায়গায় যদি এই স্লটার ম্যানেজমেন্টটা করা যায়। এবং এই উদ্যোগ আপনি হয়তো জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগ কিন্তু অলরেডি নিয়েছেন এবং ঢাকার খুব কাছেই, ঢাকার ভিতরেই অলরেডি আমাদের মেয়র মোহাম্মদ আতিক
মহোদয় অলরেডি একটা জায়গাও তারা দেখেছেন, যতটুকু আমি জানি, এবং হয়তো শীঘ্রই কাজগুলো হয়তো শুরু হবে। আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়ে আগাচ্ছি, একটা সুন্দর একটা না, পরিকল্পনা শুধু আছে। স্লটার হাউস নয়, মানে আমরা স্লটার হাউস দিয়ে তো আসলে বিপুল চাপ আসলে মোকাবেলাটা করা একটু কঠিন কোরবানির দিন। কিন্তু যেটি আসলে আলোচনা এলো এতক্ষণ, যে আমরা যদি খামারগুলোকে যদি এক ধরনের প্রস্তুতির মধ্যে আনতে পারি, তাদেরও যদি ক্যাপাসিটি বিল্ডিং এর সুযোগ থাকে, সেই ব্যাপারটা কি আপনারা আপনাদের ভাবনায় রাখছেন কিনা? হ্যাঁ, এটা 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 অলরেডি কিন্তু চলছে। মানে বর্তমানে ঢাকা এবং ঢাকার আশেপাশে অনেক খামার থেকে কিন্তু তারা অলরেডি নিজস্ব ব্যবস্থাপনায় স্লটার ম্যানেজমেন্ট করে বাসায় সুন্দর হোম ডেলিভারি দিচ্ছে। এটা অলরেডি হচ্ছে, মানে, এবং এটা দিন দিন বাড়ছে। জি, তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা চাই যে প্রত্যেকটা একটা নির্দিষ্ট এলাকার মধ্যে নির্দিষ্ট জায়গায় স্লটার হোক, যেভাবে আমরা আমাদের বিভিন্ন উন্নত দেশগুলোতে দেখি। তাতে আমাদের শহরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আমরা নিশ্চয়ই, নিশ্চয়ই, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বড় হবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। আমরা জাহাঙ্গীর আলম শোভন, যদিও আসলে ই কমার্স সাইটগুলোর আসলে সরাসরি এক্ষেত্রে কি করণীয় আছে আমাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু নিশ্চয়ই তারা এই সামগ্রিক পরিবর্তনের একটা নিশ্চয়ই অংশীদার হতে পারে। কোনো ভাবনা? ধন্যবাদ। আমি একটু কিছু মিসিং লিঙ্ক পয়েন্টগুলো আমি একটু বলি, তারপর আপনার প্রশ্নে উত্তর আসছি। আমাদের সময় কিন্তু খুব অল্প, যদি একটু ছোট করে। জি, আচ্ছা, শিওর। বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু একটা গাইডলাইন করে দিয়েছে ডিজিটাল হাট কিভাবে পরিচালিত হবে, ক্রয় বিক্রয় হবে। আমরা কিন্তু সেটা মেনে চলছি। আর একটি বিষয় হচ্ছে, এখানে এক দাম হলেও এখানে কিন্তু অনেক অপশন থাকে। 3 নম্বর বিষয় হচ্ছে, আমরা বেশি দামে যে কথাটা আসছে, এই কথাটা আসলে সব ক্ষেত্রে সঠিক না। আমরা আজকে কয়েকদিন যে পরিমাণ সাড়া পাচ্ছি বাজার থেকে, এখানে দাম, অনেকেই বলছে দাম কম, এবং অনেকে বাজারে গিয়ে তারপর এখান থেকে পশু কিনতে চাচ্ছে। আরেকটা আপনারা জানেন যে স্লটারিং হাউসের যে বিষয়টা এসছে, এখন কিন্তু প্রফেশনালি বেঙ্গল মিট থেকে শুরু করে অনেকেই করছে এবং বেশ ভালোভাবে সেবা দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। আর এই ব্যবসাটা কিন্তু দুটো দিক রয়েছে। কেউ শুধু হয়তো গরু ব্যবসা করছেন, কেউ হয়তো মাংস ব্যবসা করছেন, কেউ হয়তো দুটো করছেন। আর যে বিষয়টি আমরা হয়তো ডেভেলপমেন্ট করার সুযোগ রয়েছে, সেটা হচ্ছে আসলে ক্রেতার আস্থা যখন বেড়ে যাবে, আমাদের এই পর্যায়ে যতগুলো প্রতিষ্ঠান সেবা দিবে, সেই প্রতিষ্ঠানগুলো যখন আস্থা অর্জন করবে, পরের বছর ওই ক্রেতাদের রেফারেন্সে কিন্তু আরো অনেক ক্রেতা বাড়বে। যেটা আমাদের গত বছরের কিন্তু ক্রেতারা আমাদের কাছে এই বছর কিন্তু চাচ্ছে যে আমি অমুকের কাছ থেকে নিয়েছি, ভালো হয়েছে, আপনারা আমাকে আরো 2টো বা 5টো পশু দেন। আমরা যে জায়গাটাতে গতবারে ফোকাস করেছি, এবারে ফোকাস করছি, সেটা হচ্ছে যাতে করে ক্রেতা সেজে কেউ কোনো বিক্রেতাকে যেন প্রতারিত করতে না পারে, এবং বিক্রেতা সেজে কেউ কোনো ক্রেতাকে যেন প্রতারিত করতে না পারে। এই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ ইক্যাপ কাজ করছে, এমনকি প্রমোশনের ব্যাপারটাতেও ইক্যাপ কাজ করছে। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আস্থা নির্মাণে এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জি, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। আমরা আলোচনারও একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সেলিম রেজা, আপনার কাছেই যাচ্ছি, আপনাকে দিয়ে আলোচনাটি শেষ করব। আমরা যে আলোচনায় ছিলাম আসলে, যে কোরবানির পশু জবাই এবং এরপরে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যে একটি বড় কাণ্ড প্রতি বছর আসলে আমরা দেখি, এবং একটা বড় চাপ কিন্তু সিটি কর্পোরেশনকেই আমরা দেখি যে সামলাতে হচ্ছে নিয়মিত। এবং এই চাপ, এই পরিচ্ছন্নতার যে বিপুল আয়োজন, সেটি আসলে যদি একটা ব্যবস্থাপনার মধ্যে আনা যায়, যেটা স্লটার হাউস বা খামারগুলোকে আসলে এক ধরনের ক্যাপাসিটি বিল্ডিং এর যে কথাগুলো আসলে হচ্ছিল, এগুলোকে যদি একটা টার্গেট রাখা যায় যে 3 থেকে 5 বছরের মধ্যে এটাকে সম্পূর্ণ একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যাবে কিভাবে, এরকম কোনো টার্গেট, এরকম কোনো উদ্যোগ, এরকম কোনো ভাবনার কথা কি সিটি কর্পোরেশন আমাদেরকে শোনাতে পারে কিনা? একটু যদি আনমিউট করে নেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু আপনি জানেন যে বসিলাতে 1000 গরু জবাই করে আমাদের 25টি ফ্রিজার ভ্যানের মাধ্যমে যারা বুকিং দিবেন তাদের বাসায় পৌঁছে দেওয়ার একটি ব্যবস্থা আমরা কিন্তু করেছি। কিন্তু আমাদের নির্ধারিত সময়ের মধ্যে এই পর্যন্ত আমরা 500-র মতো রিকোয়েস্ট পেয়েছি। আমরা এই জিনিসটাকে জনপ্রিয় করার চেষ্টা করছি, এবং যে পশুর যে খামারগুলো আছে সেই খামারগুলোকে আমরা এই কর্মসূচির আওতায় এনে আগামী কয়েক বছরের মধ্যে যাতে সিস্টেমের মধ্যে পশু জবাই করে একেবারে ফ্রিজিং করে সেই মানে ফ্রিজার ব্যানে করে সেই পশুর মাংসগুলো যাতে ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়া যায়, সেটি হয়তো সময় সাপেক্ষ। এটি তো আসলে এক ধরনের সেবার কথা আপনি বলছেন, জনপ্রিয় করার কথা বলছেন, কিন্তু এক ধরনের বাধ্যবাধকতার বিষয়টিও নিশ্চয়ই সিটি কর্পোরেশন বা এই ধরনের সংস্থাগুলো চাইলে নিশ্চয়ই তারা ভাবতে পারে। এরকম কোনো ভাবনা যাতে এখানে 1 মিনিট এই সুবাদে বলতে চাই যে
জি, আপনাকে এই সুবাদে বলতে চাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, জি বলুন। জি, আমরা ইতিমধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে। আমরা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরি করেছি, তারপরে আমরা কাভার ভেহিকেলে করে আমরা এই ময়লাগুলো, বর্জ্যগুলো আমরা আমিনবাজার ল্যান্ডফিলে নিয়ে যাচ্ছি। কিন্তু এই যে পশুর জবাইকে কেন্দ্র করে যে একটা বিশাল কর্মযোগ্য হবে, কয়েক বছর আগে সেখানে বেশ পর্যন্ত এই ময়লা বা বর্জ্য পশুর রক্ত রাস্তাঘাটে পড়ে থাকে। এই বছর আমরা এমন উদ্যোগ নিয়েছি, 6 লক্ষাধিক অতি উন্নত মানের পলি ব্যাগ আমরা রেডি রেখেছি, তারপরে পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার রেডি রেখেছি, আমাদের 11,000 কর্মী আমরা রেডি রেখেছি। আমরা সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এই বর্জ্য আমরা অপসারণ করতে নিশ্চয়ই আমরা আসলে সেটি বলছিলাম শুরুতে, যে আমাদের সিটি কর্পোরেশন বা পৌরসভা বা এই ধরনের নগর প্রশাসন তারা তো এক ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে এক ধরনের দক্ষতা অর্জন করেছে, কারণ প্রতি বছরই আসলে এই ঘটনাগুলো ঘটছে, ফলে তাদের এটা নিয়ে আসলে কোনো কথা নেই। কিন্তু নগরবাসীর অভ্যাসে যদি একটা পরিবর্তন আনা যায়, তাতে যদি কিছু জনপ্রিয় করার পাশাপাশি যদি কিছু বাধ্যবাধকতাও যদি আসলে আনা সম্ভব হয়, যাতে মানুষ আসলে অপরিচ্ছন্নই যেন না করে, যাতে পরিচ্ছন্ন করার এই বাড়তি চাপও যেন তৈরি না হয়, সেই আলোচনাটি আমরা আসলে করছিলাম। আমরা নিশ্চয়ই সেই বিষয়টি নিয়ে আরো অনেক আলোচনা করব। আজকে সময় শেষ। আমরা ধন্যবাদ জানাতে চাই যে 4 জন অতিথি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে যারা কথা বললেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের দর্শকদের যারা আমাদের সঙ্গে ছিলেন টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদেরকে শুভরাত্রি জানিয়ে আজকের আলোচনা শেষ করছি।